চোখ নরম করে আল্লাহ নাম টেবিল না শিবিরের অন্যতম প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ আব্দুর রহমান মন্টুর সাথে। আচ্ছা মন্টু, আপনার সংস্থার নাম কি? পুর অ্যান্ড হেল্পলেস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এই প্রতিষ্ঠানে আমরা এটাকে দরিদ্র অসহায় উন্নয়ন সংস্থা, সংক্ষেপে ফোর্ড নামে রেজিস্ট্রেশন নিয়েছি। আচ্ছা, এই প্রতিষ্ঠানটি কবে থেকে কার্যকরী ভূমিকা অর্থাৎ আরম্ভ হয়? এটা 1972 সাল থেকে বাংলাদেশের ঢাকা ডিস্ট্রিক্টের 5টি উপজেলা নিয়ে কাজ আরম্ভ করে। আচ্ছা, এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য কি, কি লক্ষ্য অর্জনের জন্য আপনারা কাজ করছেন? জনগণের, বিশেষ করে যারা দরিদ্র গোষ্ঠী আছে, বঞ্চিত, আমরা তাদের ভাগ্য উন্নয়নে কৃষি, পানীয় জল, রাস্তাঘাট সহ ঘরবাড়ি নির্মাণ, প্রাকৃতিক দুর্যোগ এবং সময়ে সময়ে চিকিৎসা কেন্দ্র বা বিভিন্ন ভলেন্টারি অর্গানাইজেশন থেকে যোগাযোগ করে যে সমস্ত সমস্যাগুলি জনগণের মধ্যে সাধারণভাবে আসতে পারে আমরা তার মোকাবেলা করতে সহায়তা করি। আমরা অনেক স্থানেই এটা মিডিয়া হিসেবে কাজ করি, অনেক সময় আমরা সরাসরি প্রোগ্রাম নিয়ে কাজ করতে এসেছি। আচ্ছা আচ্ছা, আপনাদের এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সদস্য কতজন? এটা আমার সংগঠনে স্থায়ী সদস্য আছে 23 জন, 93 জন আছে অস্থায়ী সদস্য এবং 710 জন মহিলা আছে যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং তারা অস্থায়ী সদস্য হিসেবে রয়েছে। 5 জন আছে আজীবন সদস্য। আপনাদের এই প্রতিষ্ঠান এ পর্যন্ত কি কি কাজ করেছে? এই পর্যন্ত কাজগুলোর মধ্যে রয়েছে শিক্ষার দিকে আমরা 82 সালে প্রোগ্রাম নিয়েছিলাম। সেই প্রোগ্রামের আওতায় জালসা উচ্চ বিদ্যালয়, যেটা ঝড়ে বিধ্বস্ত হয়েছে উপর্যুপরি কয়েকবার, আমরা 93,000 টাকা খরচ করে 3 বার সেটাকে সংস্কার করেছি। 48টা নৈশ বিদ্যালয়ের মাধ্যমে 600-র উপরে বয়স্ক লোককে শিক্ষা দিয়েছি। নিরক্ষর যারা বয়স্ক, হ্যাঁ, তাদেরকে। এটার ব্যাপ্তি ছিল 11টা ইউনিয়নে, ধামরাই সাটুরিয়া উপজেলার 11টা ইউনিয়ন। সর্বশেষ আমরা 1984 সালে ধামরাই সাটুরিয়ার 6টা ইউনিয়নে ইউনিসেফ এর সহযোগিতায় 30টি টিউবওয়েল দিয়েছি এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে দিয়েছি 18টা। 48টা টিউবওয়েল আমরা প্রকল্পের হিসেবে। এবার আমি ঠিক স্বাস্থ্য প্রকল্পের দিকে যাব। আপনারা স্বাস্থ্য গবেষণা কেন্দ্র স্থাপনের চিন্তা কখন করলেন? এই যে চিন্তাটা আপনাদের এলো, এটা কখন থেকে শুরু করলেন? 1980 সালের মাঝামাঝি আমরা দেখলাম এক ভয়াবহ স্বাস্থ্যগত ব্যাপারটা এসে পড়ে, জনগণের মাঝে থেকে এসে পড়ে। তখন চিন্তা করলাম যে আমাদের এলাকায় এই যে একটা ব্যাপক অভাব, সেই অভাবটা যদি আমরা গ্রামের ভিতরে একটা প্রতিষ্ঠান গড়ে নিতে পারি তাহলে আমাদের এলাকার এই জনসাধারণ এখান থেকে উপকৃত পাবে। অনেক সময় দেখা যায় যে ঢাকা যেতে আমাদের যে খরচ হয় সেই খরচটা দিয়ে এখান থেকে ওষুধ কিনলে আমরা কিনে নিলেও আমরা ডাক্তার তো পেলাম। জি, এবার আমি জানতে চাইবো কাদের সাহায্য নিয়ে আপনারা এই কর্মসূচি বাস্তবায়িত করেছেন এবং আগামীতে এর সম্প্রসারণের জন্য কাদের সাহায্য প্রয়োজন বলে মনে করেন? ঠিক সার্বিকভাবে সহযোগিতা আমরা কারো কাছ থেকে পাইছি বলে মনে হয় না, কিন্তু এখন আমরা যতটুকু এগোতে পেরেছি তাতে সহযোগিতা করেছে হেলথ প্রোগ্রামটা। VHSS নামে বাংলাদেশের একটি স্বাস্থ্য সমন্বয়কারী জাতীয় ভিত্তিক সংগঠন রয়েছে, ওনারা সহযোগিতা করেছে। টাইম টু টাইম ইউনিসেফ এবং ওয়ার্ল্ড ভিশন অফ বাংলাদেশ এরা
এডাব থেকে আমরা অনেক সময় সহযোগিতা পেয়েছি। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরগুলোর থেকে আমাদের সহযোগিতা কিছু কিছু আসে। আচ্ছা, এরপর আসা যাক স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে, অর্থাৎ আপনাদের এই যে স্বাস্থ্য প্রকল্প, এই স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত কতজন লোক উপকৃত হয়েছে বলে মনে করেন? আমার চক্ষু শিবিরের বাইরে যে স্বাস্থ্যগত প্রকল্পগুলো রয়েছে সেখান থেকে এই পর্যন্ত 15,680 জন লোক সরাসরিভাবে উপকৃত হয়েছে। টর্নেডোতে সাটুরিয়াতে বিগত টর্নেডোর সময় সাটুরিয়া এলাকাতে আমরা 611 জন রোগীর প্রাথমিক চিকিৎসা করেছি এবং 41,000 রোগীর এই টুকিটাকি চিকিৎসাগুলি করতে পেরেছি। তাতে আমাদের 5 লক্ষ টাকার উপরে ঔষধ সেখানে আমরা ডিস্ট্রিবিউশন করেছি। এতে সহযোগিতা করেছে ভিএইচএস। আচ্ছা, বিগত সাটুরিয়ার টর্নেডো ছিল এদেশের ইতিহাসে একটি হৃদয় বিদারক ঘটনা, ঘটনা নয় দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনায় আপনারা সার্বিকভাবে যতটুকু সম্ভব ছিল সহযোগিতা করেছেন, সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এরপর আমি জানতে চাইব আগামীতে আপনাদের হাতে কি কি প্রকল্প আছে? আমরা আগামী দিনে চিন্তা করতেছি সবচেয়ে মারাত্মক যে ক্ষতির দিকটা আমাদের দেশে হয়েছে সেটা হলো বন্যা। সেই বন্যার কারণে বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আমাদের দেশের কৃষককুল নিঃস্ব হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা গেছে যে এই দেশের কৃষকরা কৃষি ঋণ নিয়ে ব্যাংকে কৃষি ঋণ পরিশোধ করতে পারেনি। একদিকে তাদের ফসল গেছে, অপরদিকে তারা হারাইছে তাদের বলদ, গবাদি পশু ইত্যাদি। এখন এই ঋণের বোঝা তাদের ঘাড়ে। আমরা চাচ্ছি কৃষকদেরকে সেই ঋণ সুদমুক্ত অবস্থায় পরিশোধ করে দিয়ে তাদের মাধ্যমে সমবায় গঠন করে ঋণটা আমরা পরিশোধ করে দেব এবং বিনা সুদে তাদের কাছ থেকে শুধু আসলটা আমরা কিস্তিতে নিয়ে নেব এবং তাদেরকে ওই গ্রুপকে আমরা একটা করে শ্যালো বা বিভিন্ন ধরনের মেশিনারিজ উপকরণ কৃষি উপকরণ দিয়ে এবং সাথে সাথে আমরা সার বা অন্যান্য যা কিছু প্রয়োজন দিয়ে তাদেরকে ডেভেলপ করব যেন তারা আমাদের ঋণটাও পরিশোধ করতে পারে সহজে এবং ব্যাংকের ঋণ তো আমরা দিয়েই দিলাম, তাহলে সত্যিকারে দেশের মেরুদণ্ড সোজা হবে। আচ্ছা, গত বছর ছিল আমাদের দেশে বন্যার একটা ভয়াবহ দিন। এই গত ভয়াবহ বন্যায় আপনাদের এই প্রতিষ্ঠানটি কি কি ধরনের কাজ করেছে? বন্যার যখন প্রাদুর্ভাব পূর্ণ দেখা দিল, ঠিক এমনি সময় আমার সংগঠনের পক্ষ থেকে আমরা গ্রাম থেকে কুড়িয়ে কলার ভেলা করেছি কলা গাছ দিয়ে। অনেক সময় তার উপরে লোকদেরকে আমরা আশ্রয় দিয়েছি, নৌকা ভাড়া করে নিয়েছি। সেখান থেকে বিভিন্ন উঁচু জায়গাতে আমরা লোকদেরকে স্থানান্তরিত করেছি। সাটুরিয়াতে আমাদের 48 জন ভলেন্টিয়ার গণকল্যাণ ট্রাস্টের সাথে সমন্বয় করে রুটি তৈরি করে এনে এদেশের আমরা যারা দুর্গত এলাকায় ছিলাম তাদের মধ্যে বিতরণ করতে পেরেছি। বন্যার পর আমরা অনেকের ঘর মেরামতে সহযোগিতা করেছি এবং সরকারের বিভিন্ন দপ্তরের সাথে আমরা যোগাযোগ করেছি, আমার তথ্য বিনিময় করেছি, অভাব অভিযোগ নিয়ে মোকাবেলা করেছি। মানিকগঞ্জের সাটুরিয়া ও ঢাকার ধামরাই এলাকায় বিগত টর্নেডোর সময় আপনাদের কর্মসূচি কি ছিল? আমাদের অন্যতম কর্মসূচি ছিল টর্নেডো বিধ্বস্ত এলাকাটা আমাদের খুবই কাছে এবং আমাদের এলাকার ভিতরে আমাদের অনেক কর্মীর বাড়ি তার ভিতরে পড়েছে। আমরা যখন রাত্রি 11টার দিকে জানতে পারলাম যে এরকম টর্নেডো ভয়াবহ হয়ে গেল, তৎক্ষণাৎ আমরা আমাদের এখান থেকে দূরে থেকে যারা ছিলাম তাদের সমস্ত লোকজন নিয়ে সেখানে আমরা স্থায়ীভাবে ক্যাম্প করি। 15 দিন একটানাভাবে আমরা সেখানে ক্যাম্প করে রোগীদের সেবা করি। রাস্তাঘাট এবং বাড়িঘর যেখানে যেটা এলোমেলো অবস্থায় ছিল তা গোছানোর কাজে সহযোগিতা করি এবং অনেক জায়গায় আমরা তাদের নিজস্ব জিনিস দিয়ে আমরা ওই ভাঙ্গাচোরা টিন বা অন্যান্য যা কিছু পেয়েছি তাদের জন্য শেল্টার করে দিয়েছি। আচ্ছা, এই যে সহযোগিতা বা সাহায্যের হাত বাড়িয়েছিলেন, এতে কাদের কাদের সহায়তা পেয়েছেন আপনারা? এতে আমাকে আর্থিক সহযোগিতা আমরা কারো কাছ থেকে পাইনি, তবে সহযোগিতা পেয়েছি প্রশাসন থেকে। ভিএইচএস নামে আন্তর্জাতিক দেশীয় যে সংগঠনটি রয়েছে সেখান থেকে আমরা ওষুধ পেয়েছি। ওয়ার্ল্ড ভিশন আমাদেরকে কিছু ওষুধ দিয়েছে। কারিতাস এবং বিশ্ব জাকের সংগঠন আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের থেকেও আমার সহযোগিতা এসেছে এবং তারা অনেক সময় আমরা
সমন্বয় করে নিয়ে নিজেদের মধ্যে ভলেন্টিয়ার ভাগাভাগি করে, যাদের মেডিকেল টিম নাই আমাদের মেডিকেল টিম সেখানে কাজ করছে, যাদের ভলেন্টিয়ার অ্যাক্সেস আছে আমাদের মেডিকেল টিমের সাথে তারা আবার মিশে গেছে। এমনি করে ভাগাভাগি করে আমরা 47টা গ্রামে কম বেশি কাজ করেছি। এ পর্যন্ত আপনারা কতবার চক্ষু শিবির করেছেন? মানে আজকে আমি দেখতে পাচ্ছি আজকেও একটা চক্ষু শিবির চলছে, তো এ পর্যন্ত আপনারা কতবার এই চক্ষু শিবির করেছেন? আমরা দুইবার, এবার দিয়ে দুবার। এবার নিয়ে দুবার। গত বছর চক্ষু শিবিরে কত লোক দৃষ্টিশক্তি পেয়েছে? সাধারণ রোগী কতজন ছিল? সাধারণ রোগীর সংখ্যা ছিল 1600-র কিছু বেশি, আর 125 জন অপারেশন হয়েছে। আমি মনে করি তার মধ্যে একটা লোক একটু ক্ষতিগ্রস্ত হয়েছে তার নিজের কারণে, আর সবগুলো ভালো হয়েছে। এবার আপনারা কতজন রোগী দৃষ্টিশক্তি ফেরানোর আশা করছেন? তাছাড়া এবার কতজন রোগী আপনাদের ক্যাম্পে এসেছে? ক্যাম্পে আজ পর্যন্ত প্রায় 450 রোগীর প্রাথমিক চিকিৎসা হয়েছে। 122 জন রোগী আজকে অপারেশন হতে যাচ্ছে। আমি এটাকেই আপাতত বলতে পারি না, মানে আমি বলছিলাম যে কতজন রোগীর দৃষ্টিশক্তি ফিরে পাবে বলে আপনি মনে করেন? আমি মনে করব যেহেতু গত বছর আমার অপারেশন সবই সাকসেস হয়েছে, এবছর আমি গত বছর একটা নষ্ট হয়েছে, এবছর কোনোটা ইনশাল্লাহ নষ্ট হবে না, আমি এই আশাবাদী। আচ্ছা, এই যে চক্ষু শিবির, এই চক্ষু শিবির খোলার পেছনে আপনি কাদের সহায়তা পেয়েছেন? আমাকে এতে সহযোগিতা করেছেন আমার এলাকার জনসাধারণ, তারা ভলেন্টারি সার্ভিস দিয়েছে। আর্থিক সহযোগিতা বা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে ঢাকা রোটারি ক্লাব, ঢাকা মিড টাউন, এবং আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবী প্রাক্তন চেয়ারম্যান তমিজুদ্দিন সাহেব। উনি খাবারের জন্য সমস্ত কিছু দিয়েছেন, যে আমি সমস্ত খাবার দেবো, উনি দিতেছেন। আরও সহযোগিতা করেছেন যিনি আমাকে টিকিয়ে রেখেছেন বলবো এই প্রোগ্রাম করতে, যে তেনারা হলেন ঢাকা সাটুরিয়া ঢাকা বালিয়া মিনিবাস সমিতি। ওনারা আমাদেরকে কাউন্টার থেকে বলে দিয়েছেন যে ডেলি যতগুলো বাস এই রাস্তায় চলবে প্রত্যেক বাস থেকে 5 টাকা করে এই রুগীদের জন্য সহযোগিতা করবা, সেই হিসেবে তারা আমাদেরকে দিয়ে যাচ্ছে। সুতরাং তাদের অবদান আমি অস্বীকার করতে পারবো না। এবছর এই যে চক্ষু শিবিরের ব্যয়ভার, এবছর চক্ষু শিবিরের ব্যয়ভার বহনে কাদের সাহায্য নিয়েছেন? আপনি কাদের সাহায্য নিয়েছেন এবছর চক্ষু শিবির? এই বছরও আমাকে রোটারি প্রোগ্রাম ক্লাব থেকেই সহযোগিতা দিয়েছে। এবছর নবগ্রাম বাজার চক্ষু শিবিরের অন্যতম প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ আব্দুর রহমান মন্টু সাহেবের বক্তব্য আমরা শুনলাম। তিনি জানালেন এই চক্ষু শিবির উন্মোচনে সার্বিকভাবে কারো সহযোগিতা না পেলেও মোটামুটিভাবে সহযোগিতা পেয়েছেন বিভিন্ন মাধ্যম থেকে। এবার আমরা জানতে চাইব নলকূপ সম্পর্কীয় কিছু কথা, যার খতিয়ান রহমতুল্লাহ মন্টু ভাই নিজেই দিচ্ছেন। নলকূপ সম্পর্কিত আপনি কিছু কথা জানাবেন কি? আমরা ব্যাপক একটি প্রকল্প হিসেবেই এদেশের পানীয় জলের সমস্যাটাকে দেখছিলাম। 1984 সালে তার সমাধানকল্পে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গিয়েছি। সর্বশেষ ইউনিসেফ আমাকে সহযোগিতার আশ্বাস দেওয়ার প্রেক্ষিতে তাদের নির্ধারিত ফর্মে আমি সেখানে আবেদন করি। আমার আবেদনের প্রেক্ষিতে ইউনিসেফের ঢাকা আঞ্চলিক প্রতিনিধি আমাকে 30টি প্রাথমিক অবস্থায় 2 কিস্তিতে 30টি টিউবওয়েল দিয়ে দেন। আমি সেটা নিম্নভাবে বন্টন করি আর কি। সেটার খতিয়ান আমার কাছে আছে, আমি বলছি। সেটা দিচ্ছি গাঙ্গুটিয়া ইউনিয়নের জালসা পশ্চিম পাড়াতে 5টা, জালসা বালিয়াপাড়া 1টা, বড়হিসাতে 2টা, বাগবাড়ি 4টা, বাসিবিল 2টা, নয়াপাড়া 1টা, কোষ্ঠীপুর 2টা, কাওয়ালিপাড়া 1টা, অর্জুনালয় 1টা, গাঙ্গুটিয়া 1টা, বড়নালাইতে 1টা, দত্তনালায় 1টি, হাতকোড়াতে 3টি, কৃষ্ণপুরাতে 3টি। এই মোট 29টি টিউবওয়েল ওখানে। নবগ্রামে 1টি কুশুরা ইউনিয়ন, নরসিংহপুর 1টি কুশুরা ইউনিয়ন, হালুয়াপাড়াতে 1টি কুশুরা ইউনিয়ন, বাইচাল বালিয়া ইউনিয়নের বাইচালে 1টি, রামরাবন 3টি, চৌহাট ইউনিয়নে 1টি, গৌলা সাটুরিয়ার এখানে 1টি। এই মোট 48টি টিউবওয়েল সরবরাহ করা হয়।
আচ্ছা, এই যে টিউবওয়েলগুলি পেয়েছেন এবং আপনি সরবরাহ করেছেন, বসিয়েছেন, এতে কি পানীয় জলের অভাব মোটামুটি পূরণ করেছে বলে মনে করেন? এই টিউবওয়েল প্রোগ্রামটা আমাদের শুধু টিউবওয়েলের পানীয় জলের অভাবই পূরণ করেনি, আচ্ছা, পাশাপাশি বিভিন্ন সংক্রামক ব্যাধি, জি জি বায়ুবাহিত ব্যাধি জি এর নির্মূল হয়েছে বলে আমার মনে হয়। কারণ আমাদের যে হেলথ সেন্টার আছে, জি যেটা স্বাস্থ্য গবেষণা কেন্দ্র নামে এখানে চলতেছে, সেখানে আমরা যখন 80 সালে থেকে স্টার্ট করি, যে রোগী পেয়েছি জি এখন দেখা যাইতেছে যে ওই ধরনের রোগী এখন কমে যাচ্ছে। সুতরাং আমরা মনে করি যে নলকূপ প্রকল্প শুধু পানীয় জলের অভাব পূরণ করে নাই, পাশাপাশি বিভিন্ন সংক্রামক ব্যাধি থেকে আমাদেরকে সমাজকে মুক্ত করছে। যদি এই প্রোগ্রামগুলো চলতে থাকে তাহলে জি। অবশ্যই গ্রামীণ নিরীহ মানুষগুলো অনেক উপকার পাবে। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ। দ্বিতীয়বার না তৃতীয়বার চক্ষু শিবিরটা? নবগ্রাম বাজারে দ্বিতীয়বারের মতো চক্ষু শিবিরে আগত অসংখ্য রোগী এবং তাদের আত্মীয় স্বজন আমরা দেখছি, যারা অপেক্ষায় আছেন, যারা চিকিৎসা করেছেন বা করবেন, অপারেশন হবে বা হয়েছে, এ ধরনের অসংখ্য রোগী আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয়বারের মতো এই চক্ষু শিবির নবগ্রাম বাজারে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে আমরা যারা দেখতে পাচ্ছি, অধিকাংশ রোগীর অপারেশন হয়েছে, তারা এখন বিশ্রামে আছেন। রোগীদের মধ্যে বয়স্ক রোগীর সংখ্যাই বেশি। অপারেশনের পর তাদেরকে এখানে রাখা হয়েছে খানিকক্ষণ বিশ্রামের জন্য। স্বজন যারা এসেছেন তাদের মাঝে আমি এখন একজনের সাথে আলাপ করব। আচ্ছা, আচ্ছা চাচা, আপনার নাম কি? মোহাম্মদ তাজউদ্দিন। আপনি কি এই এলাকারই? হ্যাঁ, এলাকারই। কোন গ্রাম আপনার? পাবরাইল। পাবরাইল। তো এখানে যে চক্ষু শিবির হলো, এটা কি কেমন হলো জিনিসটা? খুব ভালো, খুব ভালো হলো। এখানে কি আপনার কেউ আছে এই শিবিরে? আছে, কে আছে? আমার ছোট ভাই। আপনার ছোট ভাই কি চোখে অপারেশন? চোখের অপারেশন। তো কবে অপারেশন হয়েছে? কবে? আজকে। তো কেউ তো এখানে চক্ষু শিবির হয়েছে? আগে হয়েছে। তো কেমন এই যে চক্ষু সুবিধা হওয়াতে কি আপনাকে সুবিধা হলো না? আমার সুবিধা হলো। কি ধরনের সুবিধা হলো? আমরা তো ঢাকায় এই সমস্ত রোগী নিয়ে যাই, হ্যাঁ। আমি আমরা করতে পারতাম না। আচ্ছা আচ্ছা। এই জায়গায় কারণে আমাদের পক্ষে খুব ওই সুবিধা কাজ হলো। হলো, তাছাড়া পয়সা কড়ি লাগতেছে না, এই ধরনের অনেক সুবিধা হলো, সুবিধা হলো। তাই না? তো এখন এরকম এরকম যদি হয়, ধরেন এক্ষেত্রে তো আমাদের সবার জন্য ভালো হয়, তাই না? সবার জন্য ভালো। আমাদের এলাকার জন্য, গ্রামের জন্য। হ্যাঁ, সবার জন্য ভালো। তা আপনি কি মনে করেন যে এরকম হওয়াটা ভালো? ভালো, হ্যাঁ, ভালো, আপনি ভালো মনে করেন? ভালো মনে করি। আচ্ছা, ধন্যবাদ চাচা। এখন আলাপ করব স্থানীয় মেম্বার জনাব মোহাম্মদ নাজিম উদ্দিনের সাথে। আচ্ছা ভাই নাজিম উদ্দিন, এখানে চক্ষু